শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। রাঙা সকাল মানে সুন্দর সকাল, সুন্দর একটি আবহ। আমরা পুরো আবহ জুড়ে আসলে আপনাদের সাথেই থাকবো। তার আগে জেরিনের কাছে চলে যাচ্ছি। জেরিন, শুভ সকাল। মাসুক, শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো লাগছে আজকে। সত্যিই তাই। চলো দর্শককে জানাই কে আছেন আজকে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কৃষি বিজ্ঞানী এবং শিক্ষক অধ্যাপক ডক্টর নাসরিন আক্তার আইভী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে শুভ সকাল জানানোর জন্য এমন একটি সুন্দর দিনে। আমাদেরও ভীষণ ভালো লাগছে এমন একটা সুন্দর সকালে আপনাকে পেয়ে। একদম শৈশব থেকে আপনাকে জানতে চাই, কুমিল্লাতে আপনার জন্ম। গুণী মানুষদের শৈশব আসলে কেমন হয়? এই যে বললেন না শৈশব, শৈশব শুধু একটি শব্দ না, আসলে শৈশবের মধ্যে লুকিয়ে আছে অনেক সরলতা ও অনেক নীরবতা এবং অনেক আনন্দের রেশ। শৈশব জীবনের এমন একটি অংশ যেখানে নির্ভার ছিলাম আমরা, আর আমাদের ছিল না কোনো দায়িত্ববোধ, কোনো দুঃখের ভার। তাই শৈশবের কথা মনে হলে কিন্তু একটু নস্টালজিয়া বসে সবার শৈশবটা কিন্তু অনেক আনন্দের, অনেক মধুর। সেই শৈশবের দিনগুলোর কথা মনে হলে এখনো মনে হয় যে আমার সেই প্রাইমারি স্কুল, বিরাট বড় খেলার মাঠ, যেগুলো এখন আজকাল দেখাই যায় না না শহর কেন্দ্রিক সেই স্কুলগুলোতে। সে বড় খেলার মাঠে আমাদের দৌড়ঝাঁপ, টিফিন পিরিয়ডে দৌড়াদৌড়ি, ক্লান্ত হয়ে আবার ক্লাসে আসা, বিকেলে যাওয়ার আগে আবার একটু খেলাধুলা করা, বন্ধু বান্ধবের সাথে বিদায় নিয়ে বাসায় যাওয়া, সেভাবেই তো আমাদের চলছিল শৈশবের দিনগুলো। তার সাথে সাথে ছিল পড়াশোনা। আচ্ছা, সবকিছু তো কুমিল্লাতে ম্যাডাম? আমার কুমিল্লার চান্দিনায় আমার জন্ম, আমার নানার বাড়িতে হোসেনপুরে। আর আমার মা ছিলেন স্কুল শিক্ষিকা। উনি চান্দিনা ডাক্তার ফিরোজা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো আমাদের পড়াশোনাটা সেখানেই শুরু। মায়ের স্কুলে? মায়ের স্কুলে না, মা তো হাই স্কুলে ছিলেন। প্রাইমারি স্কুলে আমরা ওখানে পড়াশোনা করেছি, চান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো মা এবং বাবা দুজনেই চাইতেন যে আমরা ভালো কিছু করি। আমরা 4 বোন ছিলাম, তো সাথে আমার দাদি ছিলেন, আমার ফুপু চাচারা ছিলেন, আমার মামা খালা নানা সবাই চারিদিকে ছিলেন। একটা যৌথ পরিবারে থাকাটা যে কত বড় একটা সৌভাগ্য। যেমন আমি মনে করি আমার জীবনে আমার দাদি একটা অনেক বড় সৌভাগ্য ছিলেন। পরীক্ষা একটু খারাপ করলে দৌড়িয়ে দাদির কাছে যে বলতাম আপনি দোয়া করেন নাই, পরীক্ষাটা এমন খারাপ হয়ে গেল। তো সেরকম ভাবে আমরা এভাবেই বেড়ে ওঠা। দাদির সঙ্গে খুনসুটির সম্পর্ক ছিল হয়তো? খুবই খুবই ভালো সম্পর্ক ছিল। আমার দাদি আমাদের জন্য অনেক দোয়া করে গেছেন। তো দেখা গেল কি যে সে প্রাইমারি স্কুলে পড়াশোনার সময় ঠিক সন্ধ্যার সাথে মাগরিবের পরপরই আমাদেরকে পড়তে বসতে হতো। আমরা 4 ভাই বোন একটা টেবিলের 4 কোণায় 4 জন বসে পড়তে হতো, কড়া নির্দেশ একদম। মাগরিবের সাথে সাথে পড়তে বসা এবং 10টার মধ্যে পড়াশোনা সব শেষ করা। তো আমাদের দিনগুলো এমন হয়ে গেছে যে আমরা এক বইয়ে কিন্তু 4 ভাই বোন পড়াশোনা করে গেছি। 4 ভাই বোন একটা বই, মানে ধর একটা ডিকশনারি কিনলো আমার বড় বোন, উনি এখন কিন্তু গাইনি স্পেশালিস্ট, একজন ডাক্তার। তারপরে আমি তো শিক্ষকতা পেশায় আছি। তারপরে আমার ছোট বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রফেসর হিসেবে আছে। আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর। তো আমরা এসেছি আসলে ছোটবেলায় আমাদেরকে ভিতরে আসলে বীজগুলো বপন করে দেওয়া হয়েছিল পরিবার থেকে। তো দেখা যেত যে আমরা একটি জ্যামিতি বক্স বড় বোন কিনলে ওইটা এত যত্ন করে রাখতেন যে আমরা 4 ভাই বোন ওই জ্যামিতি বক্স দিয়ে হয়ে যেত। তো ছোটবেলায় তো আসলে ভালো করতে হবে, ভালো হতে হবে, অত কিছু বোঝার বয়স তো আর শৈশবে থাকে না। তবে আমি যখন ক্লাস 5-এ উঠি তখন দেখতাম যে স্যাররা আমাকে ডেকে ডেকে বোর্ডে লিখাতেন, এই বানানটা লেখো তো ওখানে কিরকম হইতে পারে, এটা এক কথায় প্রকাশের উত্তরটা কেমন হইতে পারে। তা আমি দেখি যে আমি তো খুব ভালোভাবে পারছি, অন্যরা যেরকম করে পারছে না আমি তো পারছি, সেটা তার মানে আমার কনফিডেন্ট কিন্তু তখনই আরো বেড়ে গেল। আমাদের চান্দিনা জনকল্যাণ সমিতি নামে একটা সমিতি ছিল। যত বিখ্যাত বা উচ্চ পর্যায়ে যারা চাকরি করতেন চান্দিনা থেকে তারা এই সমিতিটা গড়েছেন। ডাক্তার ফিরোজা ছিলেন তার হেড, তার সাথে সাথে যত সচিব পর্যায়ে যারা ছিলেন এবং বিভিন্ন সংস্থার প্রধান যারা ছিলেন তারা মিলে একটা কুমিল্লা জনকল্যাণ সমিতি তৈরি করেছিলেন, যে প্রাথমিক পর্যায়ে
ওই উপজেলার মধ্যে সেরা 20 জনকে ওনারা পুরস্কার দিতেন। এটা কি পড়াশোনায়? হ্যাঁ, পরীক্ষা হতো একটা। আচ্ছা। তো পরীক্ষায় দেখা গেল কি আমি আবার ওখানে টিকে গেলাম। 20 জনের একজন আমি ছিলাম। ওনারা আমাকে এত পুরস্কার দিয়েছিলেন যে আমি ওই স্মৃতিটা আমার খুব মানে কাজে লেগেছে ভবিষ্যতে। যে আমি যখন স্টেজে উঠি তখন ওনারা বলছেন, এই মেয়েটা এতগুলো জিনিস নিয়ে কিভাবে নামলো। ওখানে বই থেকে শুরু করে ডিকশনারি শুরু করে পড়াশোনার জন্য যত কিছু ছিল তার সাথে আবার একটা মানিও ওনারা দিতেন। তো আমাকে দেখলাম যে সে আমার পুরস্কারগুলো নিল এবং আমাকে একজনে ধরে স্টেজ থেকে নামায় দিল। ওই যে চান্দিনার মধ্যে সেরা 20 জনের একজন হওয়া, সেটা তো আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তার পরবর্তীতে আমি কখনো আর দ্বিতীয় হই নাই কখনো কোনো পরীক্ষায়। সব পরীক্ষায় আল্লাহর রহমতে প্রথমই ছিলাম। তো সেক্ষেত্রে আবার শুধুমাত্র যে আমরা পড়াশোনা করেছি তাও না, আমার আব্বা আম্মা দুজনে একটু সাংস্কৃতিক মানুষ ছিলেন। আমরাও আপনাকে আসলে তার মানে যতটুকু বলা যায় যে জেনেছি জীবনের সকল ক্ষেত্রে প্রথমে ছিলেন, চেষ্টা করেছি আর কি থাকার, যে বেস্ট অফ দ্য বেস্ট আমাকে হতেই হবে। তাহলে একটু আমরা দেখেই আসি, মাসুকের কাছ থেকে শুনে আসি যে কোথায় কোথায় আপনার সফলতার স্বাক্ষর রেখেছেন। মাসুক, আমরা একটু শুনে আসি। প্রিয় দর্শক, অধ্যাপক ডক্টর নাসরিন আক্তার আইভী বাংলাদেশের কৃষি গবেষণা এবং উচ্চ শিক্ষা অঙ্গনের এক সুপরিচিত নাম, যিনি নিষ্ঠা, অধ্যাবসায় এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষি বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন। কর্মজীবনে তিনি 1995 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং হাইব্রিড ভুট্টার একাধিক জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2004 সালে তিনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে বর্তমানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উদ্ভাবিত বিইউ সুগন্ধি ধান এবং বিইউ পেঁপের জাতগুলো কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, যা দেশের পুষ্টি নিরাপত্তায় বড় অবদানও রেখেছে। তার তত্ত্বাবধানে বহু গবেষক এমএস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি নিজেও 70টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। 2021 সালে তিনি জয়ী অ্যাওয়ার্ডে ভূষিত হন, যা তার কর্মজীবনের অসামান্য অবদানের অন্যতম স্বীকৃতি। চলুন আরো বিস্তারিত তাকে জানি। এত এত সমৃদ্ধ আপনার জীবন, যেমনটা বলছিলাম জীবনের সব ক্ষেত্রে প্রথম হয়েছেন। এবং প্রথম হওয়ার সাথে সাথে আমরা আরো যেটা দেখতে পেয়েছি যে আপনার পরিবার থেকে আসলে আপনি স্বাধীনতা পেয়েছেন, বিধায় এই কাজগুলো করতে পেরেছেন। আমরা পড়াশোনার পাশাপাশি আপনি সাংস্কৃতিক আরো বিভিন্ন কর্মকাণ্ডেও প্রথম হয়েছেন বিভিন্ন সময়, সেই জিনিসগুলো একটু শুনি। আপনারা এত সুন্দরভাবে বলছেন যে নিজেকে আসলে আজকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে। আগে কখনো চিন্তা করি নাই যে আমার এই অর্জনগুলো এভাবে এত সুন্দর করে বলা যায়। তো এটা আসলে আমার মা শিক্ষিকা ছিলেন, তো বিভিন্ন প্রতিযোগিতা উনি কিন্তু জোর করে আমাদেরকে পাঠাতেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আগে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপর ন্যাশনাল পর্যায়ে এসে বিভিন্ন প্রতিযোগিতা হতো। তো প্রতিটি প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করতে হতো। যেমন ধরুন রচনা প্রতিযোগিতা, তো রচনাটা লিখতে হলে তো আপনাকে পড়তে হবে, পড়ে সেটাকে জমা দিতে হবে, আপনার হাতের লেখা ঠিক করতে হবে, না করতেই হবে, এটা তোমাকে জমা দিতেই হবে। উপস্থিত বক্তৃতা, প্রথমে তো খুবই শাই ফিল করতাম, পরে দেখলাম যে না পারছি, তো পরে তো কনফিডেন্স গ্রো করলো। পরে তো বিভিন্ন যেমন উপস্থিত বক্তৃতা, বিতর্ক, একক অভিনয়, সব ক্ষেত্রে আবৃত্তি, উপস্থাপনা, সবগুলোই আমি বিভিন্ন থানা, উপজেলা, জেলা, তারপরে বিভাগীয় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছি আমি। বিশেষ করে আমি ন্যাশনাল পর্যায়ে, আমি জুনিয়র লেভেলে আমি কিন্তু দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম বিতর্ক প্রতিযোগিতায়। তো সেগুলো আসলে পরিবার থেকেই তো আসা। পরিবার প্রথমে জোর করতো, পরবর্তীতে নিজে উৎসাহী হয়ে যেমন অভিনয় করাটা, যেমন আমাদেরকে যেমন খুশি তেমন সাজিয়ে মাঠে ছেড়ে দিত। আমরা যেতেই চাইতাম না যে কিভাবে যাবো, সবাই কি বলবে আমাকে, ওই সাইফিলের থেকে থেকে দেখেন এখন কিন্তু আমি যখন আমার পরবর্তী জীবনে আমি নাটক করেছি বিভিন্ন জায়গায়, থিয়েটার করা হয়েছে ম্যাডাম। জি, আমাদের কিষান থিয়েটার নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা কিষান থিয়েটার ছিল, আমি ছিলাম প্রথম মহিলা। সেখানে করমালী দূরবীন নামে একটা নাটক বিভিন্ন জায়গায়, ঢাকা থিয়েটার, মুক্ত মঞ্চ, ঢাকা ইউনিভার্সিটির কৃষি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সবগুলোতেই কিন্তু আমি এই নাটকটা মঞ্চস্থ করি। অসাধারণ। মানে আমরা সবসময় যেটা জানি, একটা স্টেরিওটাইপ ধারণা আছে, যারা অনেক বেশি পড়াশোনায় দারুণ হয় তারা হয়তো বা সাংস্কৃতিক দিকে অত পারদর্শী না। আপনি সেই জিনিসটাকে ভেঙে দিয়েছেন, যেমনভাবে সাংস্কৃতিক দিকে তেমনভাবে পড়াশোনার সব দিকে সফলতার স্বাক্ষর রেখেছেন। এবং শুধু কি তাই জেরিন, দেখো পরবর্তী জীবনেও কিন্তু আজকে যে ম্যাম এত সুন্দর করে কথা বলছেন, সেটাও কিন্তু তার ছোটবেলার আবৃত্তি বা বক্তৃতা এসবেরই একটা প্রভাব আমি বলবো।
ম্যাম, আপনার বাবা মা সম্পর্কে একটু শুনি। মা তো বলছিলেন যে খুব উৎসাহ দিতেন সবকিছুতে, বাবা কি রকম সহযোগিতা করতেন? আমার বাবা মা দুইজনই আমি বলেছি যে একটু জি। সাংস্কৃতিক মনা ছিলেন ওনারা। আমার বাবা ছিলেন আইনজীবী আর মা তো স্কুল শিক্ষিকা। আমি বলেছি বাবা খুব কড়া শাসনে রাখতেন আর কি। আচ্ছা। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, ঠিক টাইমে পড়ায় বসতে হবে, ঠিক টাইমে ঘুমাইতে হবে, রাত জেগে টিভি দেখা যাবে না। আর তখন তো মুসলিমে কয়েকটা বাড়িতে টিভি থাকতো, তার মধ্যে আমাদের বাড়িতে একটা ছিল। তাও আমাদেরকে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ওই যে টিভি দেখতে বসে থাকে সেটা কিন্তু দিত না, দিত শুধু নাটক হলে তখন একটু দেখতে পারো, বা কোথাও বিভিন্ন প্রতিযোগিতায় যাওয়ার ব্যাপারে অবশ্যই পরিবারের সাপোর্ট ছিল, বাবারও সাপোর্ট ছিল, না হলে তো মা একা কিছুই করতে পারতেন না। তো দুইজন মিলেই কিন্তু আমাদেরকে সামনের দিকে ঠেলে দিয়েছেন। কেউ একজন বেশি উৎসাহ দিয়েছেন, কেউ নীরব থেকে কঠোর শাসনের মাধ্যমে আসলে এগিয়ে যেতে বাধ্য করেছেন। এবং এই কারণেই হয়তোবা ক্লাস 5-এ যে আপনি বৃত্তিও পেয়েছিলেন এত কিছু কাজ করার পরেও, সেটা একটা দারুণ ব্যাপার ছিল। আমরা একটু এসএসসি সম্পর্কে শুনি যে ফলাফল কেমন হলো। এসএসসি কি মায়ের স্কুলেই ছিল? জি, আমি চাঁদিনা ডাক্তার ফরিদা গার্লস হাই স্কুলে আমাদের এসেছি, সেখানেও আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হই। ওই এসএসসি পর্যন্ত আমরা চাঁদিনায় ছিলাম, 4 ভাই বোনই। জি। পরবর্তীতে আমরা কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজ ছিল তখনকার দিনে, খুবই নাম করা, সেখানে আমরা চলে যাই পড়াশোনা করতে। কিন্তু ম্যাডাম, হয় কি যে সফল মানুষের খুঁটিনাটি নিয়েও আসলে মানুষের একটা আগ্রহ থাকে, আমাদেরও যেমনটা আজকে আছে। আমরা একটু এসএসসির ফলাফলটা শুনি আপনার। আমি তো এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি, লেটার্স মার্ক সহ। হ্যাঁ, দারুণ দারুণ। পরবর্তীতে সপরিবারে সবাই? না, সপরিবারে না, আমরা হোস্টেলে থেকে পড়াশোনা আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা। বাবা মা ওখানেই ছিলেন। আমরা বড় বোন প্রথমে ভর্তি হলেন ওখানে, বড় বোনের পর আমি, তারপর আমার ছোট বোন। আমরা হোস্টেলেই ছিলাম, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। আর আমার ভাই রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছে। তার মানে সেই দিনে যেখানে বাবা মারা চাইতেন যে গণ্ডির মধ্যে আটকিয়ে রাখা, আর আমার বাবা মা চেয়েছেন যে না, এখানে গণ্ডিতে আটকিয়ে রাখলে তো হবে না। বাবা মা সেই স্বাধীনতাটা আসলে দিনে দিনে আপনার জীবনকে আরো প্রশস্ত করেছে, চলার পথকে সহজ করেছে। কলেজে তো এক প্রকার হোস্টেলেই থাকা হলো। জি। কেমন ছিল হোস্টেল লাইফ? হোস্টেল লাইফ তো মেয়েদের জন্য অনেক সময় মনে হয় যে একটা বন্দি জীবন, যেতে পারছি না, কিন্তু এখন মনে হয় সেটাই ঠিক ছিল। আচ্ছা। ওখানেও কিন্তু অনেক শাসনের মধ্যেই থাকতে হতো। শৃঙ্খলাটা ছিল প্রচন্ড, যে আপনি ইচ্ছা করলে তো গেটের বাইরে যেতে পারবেন না, ইচ্ছা করলে যা কিছুই করা যাবে না। আচ্ছা। আর সেরকম করার ইচ্ছাও ছিল না, কারণ ইন্টারমিডিয়েটের পড়াশোনার চাপটা তো অনেক বেশি ছিল। তাছাড়া ওখানেও আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমাদের হোস্টেল সুপার ম্যাডাম আমাকে এই ব্যাপারে অনেক সহযোগিতা করতেন। আর সেখানে তো বন্ধু বান্ধবরা ছিল, এখনো তারা প্রাণের বন্ধু। কষ্টও লাগে না, কারণ বোনরা তো ছিলই না, বোনরা সাথে ছিল না। এক বোন বের হয়েছে তো আরেক বোন গেল, আরেক বোন বের হয়েছে তো আরেক বোন গেল। হোস্টেল জীবনটা যেমন কাটে আমাদের এরকমই কেটেছে আসলে। চমৎকার চমৎকার। আসলে এই জিনিসগুলো আপনাকে সামনের দিকে আরো এগিয়ে দিয়েছে। যদি একটু পেছনে নিয়ে যাই, যে হয় না যে আমি ভবিষ্যতে কি পড়বো, এটার একটা বীজ কিন্তু বপন হয় আরো আগে, সেরকমটা হয়েছিল যে আমি সামনে কৃষিতে পড়বো? আপনারা জানেন যে আমাদের ছোটবেলায় রচনা লিখতে হতো না, বড় হয়ে তুমি কি হতে চাও, আর আমরা সবাই লিখতাম যে আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হতে চাই। তো আমার বড় বোনও লিখতেন ডাক্তার হতে চাই, আমিও লিখতাম ডাক্তার হতে চাই, সবাই লিখতো যে ডাক্তার হতে চাই। সেরকমই একটা ইচ্ছা ছিল, সেজন্য বায়োলজি নিয়ে তো পড়াশোনা করেছি। তো বড় বোন তো ডাক্তারিতে চান্স পেয়ে গেলেন, কিন্তু আমি তো চান্স পেলাম না। হ্যাঁ, আমি তো ওরকম ভাবে হয়তো প্রিপারেশনটা বা কোচিংটা আমাকে সেভাবে করি নাই, বা চান্দিনা থেকে এসে এত দূরে এসে তখন হয়তো ওই সুবিধাটা পাইনি। কিন্তু তার পরবর্তীতে আমি এগ্রিকালচারে আমার 2টা অপশন ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে, আর বর্তমানে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে। তো আমি চাইতাম যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু পারিবারিক যে সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত না, মেয়ে কাছে থাকুক, ঢাকায় থাকলে দেখা হবে, তো আব্বা এসে দেখে যেতে পারবেন, আত্মীয় স্বজনরা দেখাশোনা করতে পারবে। পরে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আগে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট নামে ছিল, সেখানে ভর্তি হই। আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি কুমিল্লাতে দেওয়ার পরে ঢাকায় চলে পরে ঢাকায় চলে আসছি। আচ্ছা, এটা নতুন জীবন, নতুন একেবারে বাবা মা কুমিল্লায় সবাইকে ছেড়ে নতুন পরিবেশে আসতেন। আমি তো বলছি এসএসসি পর্যন্ত আমরা বাবা মার সাথে ওখানে পড়াশোনা করছি, তারপরে হোস্টেলে ছিলাম, তারপরে আবার
বাবা মা বলছে যে না ভর্তি হইতে হবে, যে কোনো ভালো জায়গায় ভর্তি হইতে হবে, সেই চাপটা তো ওনাদের কাছ থেকে ছিলই। ওনারা চায় নাই যে আমাদেরকে ধরে রাখবে ওনাদের কাছে। তো নতুন জীবন, অন্যরকম একটা অনুভূতি। আসার পরেই যা হয় নবীনবরণ, যে বিরাট নবীনবরণ হচ্ছে, ফলে বড় আপুরা আছেন, খুবই আন্তরিক পরিবেশ ছিল। তো ওনারা খুবই সাদরে সব নিয়েছেন। আর আমি ঢুকেই করলাম কি একটা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছিল যে টেলিভিশনে কারা যাবে তাদের জন্য। সাহস করে সেখানে নাম দিয়ে দিলাম। তো সিলেক্ট হলাম, তো আমাদের 3 জনের প্রতিনিধি দল। তখন আমাকে সবাই চিনে ফেললো, এই মেয়েটা প্রথম বর্ষে আসলো, এসে বিতর্ক প্রতিযোগিতা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা 3 জনের প্রতিনিধি দল, আমরা বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা হতো তখন, সেখানে অংশগ্রহণ করি। তারপরে তো আস্তে আস্তে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়া। আমি বলেছি যে কিষান থিয়েটারের সাথে আমি জড়িত হলাম। করমালী দূরবীন নামে কিষান থিয়েটারের প্রথম নাটকটা মঞ্চস্থ করলাম। সেখানকার বন্ধু বান্ধবরা, সেই দিনগুলো ছিল আমার অনেক স্মরণার্থী দিন। মানে সেই সময়টা আমরা খুবই মধুর সময় কাটিয়েছি। প্রতিটা ক্ষেত্রে বন্ধুদের এবং শিক্ষকদের আন্তরিক সাপোর্ট ছিল, যেটা করার ব্যাপারে। হ্যাঁ যাও, যে কেউ যে খারাপ বলবে, পরিবার থেকে নিশ্চয়ই চায় নাই যে তখনকার দিনের একটা মেয়ে এরকম ভাবে একটা নাটক করবে, সেই প্রতিকূলতা ছিল। তারপর শিক্ষকরা বুঝিয়েছেন, বন্ধু বান্ধবরা বলেছেন, কিছুটা অমতে কিছুটা নিমরাজিতে নাটকগুলো করে ফেললাম আর কি। এইভাবে এগিয়ে যাওয়া। আর যেহেতু পড়াশোনাটাও ঠিকভাবে চালাচ্ছিলাম, স্যাররা তো সাপোর্ট দিতেনি সবকিছুতে, তবে আমাদের বন্ধু বান্ধবরা অনেক সাপোর্ট দিয়েছেন প্রতিটা কাজে। খুবই ওরা সবসময় থাকতেন পাশে, এখনো আছেন। তাই হয়তো সেভাবে আমার স্বর্ণালী দিনগুলো কেটেছে। ম্যাডাম, এই কৃষি ইনস্টিটিউটে পড়াশোনাটা তো একটু আলাদা হয়, সেই জিনিসটার সঙ্গে আসলে কিভাবে খাপ খাইয়ে নিয়েছিলেন? আসলে কি আমাদের ধ্যান ধারণা, যেন আমার দাদিও চাইতেন না যে মেয়ে কেন কৃষিতে পড়বে, বিয়ে শাদী দেওয়া যাবে না। আর একটা কথা বলি যে আমার বাবাও চাইতেন না যে আমি কৃষিতে পড়ি, বলছিল যে তুমি বিএসসি পরীক্ষা দাও, বিএসসি তে ভর্তি হও, বিএসসি পরীক্ষা দাও। কেন ওটা করব? উনি আমাকে কৃষিতে ভর্তি হওয়ার আগে বিএসসি তে ভর্তি করালেন। যে না, কি ভবিষ্যৎ কি হয় তা তো বলা যায় না। ভবিষ্যতের কথা বলছিলেন, কিন্তু এই জায়গাতে একটা বিষয় জানতে চাইবো যে আমরা যতদূর আপনাকে জেনেছি যে পড়াশোনা করা অবস্থায় আপনার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। সেই গল্পটা একটু মানে আমার বাবার একটা ভয় ছিল, মেয়ে এগ্রিকালচারে ভর্তি হয়েছে, সবাই কিভাবে নিবে। তো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ফাইনাল পরীক্ষা চলছে আমার, মাঝখানে একটা গ্যাপ ছিল, সেই সময় আমাকে বিয়ে দিয়ে দেন। আচ্ছা, একেবারে হঠাৎ করে? হঠাৎ করেই গেলাম, দেখলাম, আর বিয়ে হয়ে গেল। আবার চলে আসলাম পরীক্ষা দিতে। বাবার উপরে প্রচন্ড রাগ ছিল তখন, যে কেন উনি আমাকে নিয়ে আসলেন, কেন উনি আমাকে, আমি কিছুই বলবো না, ওনারা যেটা ভালো মনে করে সেটাই করুক। তার মতো ওনাদের সবার অনেক দোয়া ছিল। আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, তিনি আমার মনে হয় এখনো পর্যন্ত সাপোর্টিভ। আমরা তার সঙ্গেও পরিচিত হয়েছি, দারুণ একজন মানুষ। মানে ওই সাপোর্টটা না পেলে তো আমার পড়াশোনা করাটা আসলে হতো না। যেমন পরবর্তীতে আমার বাবা যখন দেখলেন যে আমার রেজাল্টগুলো খুব ভালো হচ্ছে, তখন আমার হাজবেন্ড আবার চাচ্ছিলেন যে ওর চিটাগাঙে পোস্টিং, আমি আবার ঢাকায় থাকবো, তো চিটাগাং ইউনিভার্সিটিতে ওকে বোটানিতে ভর্তি করাই। তো আমার বাবার করা নির্দেশ ছিল না, কিছুতেই না, এখানে ও পড়াশোনা করুক, তোমার চিটাগাং থেকে অসুবিধা হলে ওকে ট্রান্সফার হয়ে তুমি ঢাকায় চলে আসো। তো দেখেন, আমার তো খুব আর্লি ম্যারেজ, পরীক্ষার মাঝখানে হঠাৎ করে বিয়ে। তারপরে আমার থার্ড ইয়ারে যে আমার প্রথম সন্তান। তো অনার্স থার্ড ইয়ারে একটা সন্তান, মানে কি একজন ইমেচুর মা আমি তখন। আমার পড়াশোনা, আমার কেরিয়ার সব সামনে। তো সেই দিনগুলো তো অনেক কষ্টের। আমরা সেই কষ্টের গল্পগুলোই একটু একটু করে শুনবো, যাতে মানুষ উৎসাহিত হয়। ছোট একটা বাচ্চা, ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না, ওরকম সাহায্যকারী তখন ঠিক মতো পাওয়া যেত না। বাবা মা অনেক চেষ্টা করেছেন এই সময়টাতে সাপোর্ট দেওয়ার জন্য। মাও চাকরিজীবী, উনি তো এসে থাকতে পারেন না, কিন্তু বিভিন্ন সহযোগী দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। এই সময়টা কি বলবো, মনে হলো যে কি ভুলই করলাম নাকি, কি হলো, রেজাল্টটা কি খারাপই হয়ে যাবে কিনা। তবে আমার হাজবেন্ড বললাম না, অনেক সাপোর্ট দিয়েছেন। উনি হয়তো সন্ধ্যার পরে বাচ্চাটাকে নিয়ে থাকতেন, আমি তখন পড়তাম। আমার বন্ধুরা অনেক সাপোর্ট দিয়েছেন। তো সবার দোয়ায় হয়তো আমি যখন রেজাল্ট দিল ফাইনাল ইয়ারে, দেখা গেল যে আমাদের বেঁচে আমি কিন্তু ফার্স্ট হলাম। আমাদের রেজাল্টগুলো হতো তখন কম্বাইন্ড ওয়েতে হতো ময়মনসিংহ ইউনিভার্সিটিতে, তার আন্ডারে আরো 3টা
ইনস্টিটিউট ছিল, যেমন এখন যেমন হাজীদানের বিশ্ববিদ্যালয় হয়েছে, পটুয়াখালী হয়েছে, শেরেবাংলা হয়েছে, তিনটাই কিন্তু ওই ময়মনসিংহ ইউনিভার্সিটির আন্ডারে থাকতো, ওখান থেকে সার্টিফিকেটটা দিচ্ছে। তো দেখা গেল আমি কম্বাইন্ড 7th পজিশনে চলে আসছি। তারপরে তো আর ওই সময়টা আমার হয়তো বাইরে ডিগ্রি করতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারতাম, কিন্তু কত সালে পাস করলেন ম্যাম? আমি পাশ করেছি 1993-তে। যেহেতু আমার 89-এ পাশ করার কথা, সেখানে আমি 93-তে আমাদের সেশন জট ছিল, সেজন্য আমরা আর কি 93-তে পাশ করেছি। করার পর তো দেশেই তো আমাকে করতে হবে। তারপরে আমি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার যেটা ছিল, সেখানে আমি ভর্তি, বর্তমান যেটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আমি শিক্ষকতা পেশা নিয়ে যেতে আছি। তো সেখানে আমাকে ভালো একটা সাবজেক্টেই ভর্তি হতে হবে। তখনকার দিনে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, ওই নামটা শুনলো যে জেনেটিক্স অনেক কঠিন, তো আমার তো অদম্য ইচ্ছা যে আমি ওই কঠিনটাতেই যাব। তখন সেই সময় মাত্র 2 জন এমএসএ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম, আমি আর আমার একজন বন্ধু আছে আরিফ, আমরা 2জনই চান্স পেলাম তখন। তো আমার স্যাররা খালি বলতেন, এত ছোট বাচ্চা তুমি কিভাবে এখানে পড়াশোনা করবে। তখন আমি কৃষি গবেষণায় আমার এক সিনিয়র আপা চাকরি করতেন, ওনার বাসায় আমি থাকা শুরু করলাম, কারণ নাইলে এত দূর থেকে ঢাকা থেকে যেহেতু আমি ওখানে পড়াশোনা করতে পারবো। তো আল্লাহর কি রহমত যে আমি প্রথম টার্মটাও কমপ্লিট করতে পারি নাই, আমার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি হয়ে গেল সায়েন্টিফিক অফিসার হিসেবে। তার সাথে আরেকটা চাকরিও আমার হয়েছিল 15তম বিসিএস এ, দুইটা একই পাশাপাশি ছিল। তো আমার হাজবেন্ড এবং পরিবারের কথা চিন্তা। আপনার রেজাল্টটা কেমন ছিল, মানে 15তম বিসিএস এ? হ্যাঁ, আমি তো সিলেক্টেড ছিলাম। আচ্ছা আচ্ছা, একদম ফাইনাল, মানে খালি পুলিশ ভেরিফিকেশন আসবে আর জয়েন করতে হবে। মানে ভাইভা সহ সব ভাইভা তো ওনারা বারবার বলছিলেন যে তুমি এই ক্যাডারে কেন দিলা, তুমি শিক্ষকতায় পেশায় কেন যাচ্ছ না, তোমার রেজাল্ট তো ভালো। হ্যাঁ, আমি কৃষিতে বলেছি তুমি শিক্ষকতা পেশায় যাও, তার মানে চাকরি হইতে হবে তো। তো দেখলাম যে তো 2 জায়গায় হয়ে গেল একই সাথে। তো পারিবারিক সিদ্ধান্ত হলো যে আমার হাজবেন্ড এমনি ট্রান্সফারেবল জব তার, আমিও, আমার ছোট বাচ্চা, সব মিলিয়ে সিদ্ধান্ত হলো যে আমার রিসার্চ ইনস্টিটিউটে আমি থাকি। আর আমরা তো গবেষণাকে পছন্দ করতাম। হ্যাঁ, মাস্টার্স করতে গেলেও আপনাকে গবেষণা করেই আসতে হতো। তারপরে আর কি 1995 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমাদের যে উদ্ভিদ প্রজনন বিভাগে আমি সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দিই। মানে আপনার ক্যারিয়ার জীবন শুরু হলো 1995 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। তারপর থেকে আসলে আপনি নিজেকে আরো বেশি প্রকাশ করেছেন বিভিন্ন ভাবে, আমরা সেই গল্পগুলো একটু শুনতে চাই। আমি তো তখন তো আমার বাচ্চা ছোট, আমার তো তখন ভুট্টা গবেষণায় আমাকে যোগদান করতে হলো। তখন কিন্তু ভুট্টাটাকে আমরা পপুলারাইজ করতে চাচ্ছিলাম ফার্মারদের ফিল্ডে, তখন কিন্তু এত ব্যাপকভাবে ভুট্টার চাষ হতো না। তখন আমরা বিভিন্নভাবে, যেমন সিমিট থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিল, হোল ফ্যামিলি ট্রেনিং নামে একটা ট্রেনিং করাচ্ছিলাম আমরা সাভার, ধামরাই, ওইসব এলাকায়, চর অঞ্চলের এলাকায়, যে পরিবারের 4 জন আসবে, 4 জনকে আমরা ট্রেনিং দিতাম, বীজ দিতাম, প্রণোদনা দিতাম, দিয়ে ভুট্টার উপরে তাদের নির্ভরশীলতাটা বাড়ানোর জন্য চেষ্টা করতাম। তার সাথে সাথে আমরা গবেষণা করছিলাম যে বাইরে থেকে এত ভুট্টা আমদানি হচ্ছে, আমরা দেশেই আমরা হাইব্রিড তৈরি করি না কেন। তো আমার সৌভাগ্য ছিল যে আমার স্যার আলী হোসেন স্যার আমাকে প্রথম দিয়েছিলেন হাইব্রিড ভুট্টা 1-এর যে প্যারেন্ট লাইনগুলো, সেগুলোর থেকে ক্রস করার জন্য স্যারই আমাকে প্রথমে ওখানে নিযুক্ত করেন যে তুমি এই কাজটা দেখো। আর আমাদের তো যে কোনো গবেষণার জন্য একটা টিম ওয়ার্ক হয়, ওই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু ওই যে হাইব্রিড ভুট্টার জাতগুলো দিতে পেরেছিলাম। এবং অনেকটা সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, অবশ্যই সময় লাগে, একটা ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য তো অবশ্যই 5-6 বছর। এই গল্পটা একটু শুনবো ম্যাডাম, নিউজ পেপারে পড়ে থাকি অথবা টেলিভিশনের পর্দায় দেখে থাকি, কিন্তু আমাদের সামনে বিজ্ঞানী বসে আছেন যিনি 2টা অভাবনীয় উদ্ভাবন প্রকাশ করেছেন, একটা ছিল ভুট্টা এবং একটা ছিল ধান। শুরুতে যেহেতু ভুট্টাটা নিয়ে কাজ করেছেন, একটু শুনতে চাই কতদিন লেগেছিল, কি কি প্রতিবন্ধকতা আসলে তখন পার করতে হয়েছে? ভুট্টার নিয়ে আমার কাজের শুরু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, আর ধান আর পেঁপে নিয়ে কাজ শুরু আমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রথম কর্মজীবনে তো আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ছিলাম, ভুট্টার উপরে কাজ করেছি। মাঠ তো অনেক দূরে ছিল,
একজন পুরুষ সহকর্মী যত সাই করে একটা হুন্ডাতে করে মাঠে চলে যেতে পারতো, আর আমার মতো যারা আরো ছিলেন তাদের কিন্তু পায়ে হেঁটে সেই অত দূর যেতে হতো। আচ্ছা, আচ্ছা। আপনি যে মাঠে থাকবেন সেই মাঠে আপনাকে অনেকক্ষণ কাজ করতে হয়। যেমন এটা ছিল একটা ক্রস পলিনেটেড ক্রপ, ইচ্ছা করলে সেটা কন্টামিনেটেড হয়ে যেতে পারতো। সেগুলোকে প্রপার টাইমে বেগিং করা, টেগিং করা, পলিনেশন করা এবং প্যারেন্ট লাইনগুলোকে মেনটেন করা, 6-7 বছরের একটা ভ্যারাইটির জন্য 6-7 বছরের একটা দীর্ঘ পরিক্রমা পার হতে হয়। ও আচ্ছা। বাচ্চা ছিল ছোট, তাই বলে ছোট বাচ্চা নিয়ে আপনি তো গবেষণার কাজে ফাঁকি দিতে পারবেন না, না। তাহলে আপনার সব কিছুই ভেস্তে যাবে। সময় মতো মাঠে যেতে হলে অনেক সময় দেখা গেছে যে বাসায় সহকর্মী নেই, তো কি করা যাবে, বাচ্চাকে বরঞ্চ একটা রিক্সাতে করে নিয়ে যে আইলের মাঝখানে দাঁড় করিয়ে রাখতাম, আর ভুট্টা ক্ষেতের ভিতর থেকে আমিও কথা বলতাম ও বাইরে থেকে ও কথা বলতো, কিন্তু আমার তো ডাটাটা নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমার বেগিং টেগিং গুলো করতে হবে। এই প্রতিগুলোকে ডিঙ্গিয়ে কর্মক্ষেত্রে সবাই যে সহযোগিতা করে তা না, সবাই যে সহমর্মিতার চোখে দেখবে তাও কিন্তু না, কিন্তু এই যুদ্ধক্ষেত্রটা সবাইকে পার করতে হবে, আচ্ছা। অত্যন্ত দৃঢ়তার সাথে পার করতে হবে, তাহলে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন। আসলে তারপর- ম্যাডাম মানে এই জিনিসটা খুবই মর্মস্পর্শী যে একজন মা এবং তার সন্তান সেই সাথে কাজকে ব্যালেন্স করা, এটা সব মুখের কথা নয়। এটা কিন্তু এজন্যই সব আসলে, মহিলাদের ক্ষেত্রে, আপনি প্রতিষ্ঠিত যত নারীকে দেখবেন সবাই কিন্তু এক একটা যুদ্ধক্ষেত্র পার করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধটা মোকাবেলা করতেই হবে আপনাকে, কারণ আপনি তো একাধারে মা, একাধারে পরিবারের আত্মীয় স্বজন, আপনার যেমন পারিবারিক দায়িত্ব তেমন সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের জন্য আপনার অনেক দায়িত্ব, কর্মক্ষেত্র আপনার অনেক দায়িত্ব, সেগুলো সঠিকভাবে পালন করতে হলে আপনাকে যুদ্ধ করতেই হবে। ভুট্টা উৎপাদনে তো আসলে দীর্ঘ সময় কাজ করার কারণে বেশ কিছু বাধা বিপত্তিও পেয়েছেন, একটু সেই বাধা বিপত্তিগুলো শুনি। ভুট্টার যদি আপনি বলেন যে পরিবেশ প্রচারণা সেগুলো থেকে, কারণ প্রথম তো বাংলাদেশে এসছে, তো সেটাকে প্রচার করতে গেলে তো বাধার সম্মুখীন হইতে হয়, আমি সেটা আগেও বলেছি। তো মাঠঘাটে যে কাজগুলো করার ব্যাপারে আপনার যতটুকু সাপোর্ট সব দিক থেকে দরকার, আপনার যতটুকু জ্ঞান দরকার, সেগুলোর জন্য তো আপনাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, হাতে কলমে অনেক কাজ করতে হয়, কারণ এটা হচ্ছে হাইলি ক্রস পলিনেটেড ক্রপ। আচ্ছা। এক মণ দুধের মধ্যে যেমন এক ফোঁটা বলে চনা পড়লে দুধটা বাতিল হয়ে যায়, সেরকম সেখানে যদি আপনি আননেসেসারি কোনো পোলেন একটাও আসে, আপনার কাজটা একদম ভেস্তে যাবে। কারণ একটা 7-8 বছরের জার্নি কিন্তু আপনার এটা, সাথে সাথে বাবা মাকে যেমন ঠিক রাখতে হচ্ছে, তার চেয়ে যে প্রোডাক্ট আসছে তাকেও আমাকে ঠিক রাখতে হচ্ছে। একদম। তো সেগুলো করতে গেলে, বাবা মা তৈরি করতে গেলে আমাকে 7-8 বছরের একটা জার্নি পার করতে হয়। তারপরে আমাকে বিভিন্ন ফিল্ড ট্রায়াল গুলো দিতে হয়। ফিল্ড ট্রায়ালে যদি দেখা যায় যে না এটা খুব ভালো পারফর্ম করছে চাকের চাইতে, তারপরে আমরা সিড সার্টিফিকেশন এজেন্সির মাধ্যমে আমরা কিন্তু অ্যাপ্লাই করি। ওনারা আবার সারা বাংলাদেশে 10টা লোকেশনে সেটা ট্রায়াল দেন। আচ্ছা। দেওয়ার পরে এখানে টেকনিক্যাল কমিটি আছে, সে টেকনিক্যাল কমিটির কাছে অ্যাপ্লাই করার পর ওনারা যাচাই বাছাই করে সুপারিশটা ন্যাশনাল সিড বোর্ডে পাঠান। তখন ন্যাশনাল সিড বোর্ড আবার যাচাই বাছাই করে আপনাকে সেটা জাত হিসাবে সেটা ছাড় করানোর অনুমতি দেয়। আচ্ছা, আচ্ছা। এখানে একটা দীর্ঘ একটা বিরাট process। দীর্ঘ সময় লাগে আর কি একটা ক্রপ এস্টাবলিশ করার জন্য। ম্যাডাম, যে ভুট্টা আগে এক সময় সুপারমার্কেটে আমরা পেতাম, নরমাল বাজারে পেতাম না, সেই ভুট্টা এখন সব জায়গায় অ্যাভেলেবল, সব জায়গায় আমরা এখন কম দামে কিনতে পাচ্ছি, তাই না মাসু? একদমই তাই। শুধু তাই নয় জেরিন, আমাদের আজকের অতিথি যিনি, তিনি ধান নিয়েও কিন্তু বিশাল একটা গবেষণা করেছেন এবং গুণগত মান, উৎপাদন সব দিক খেয়াল রেখে এই গবেষণা হয়েছে। একটু ম্যামের কাছে সেই বিষয়টাই শুনতে চাই বিস্তারিত। আমার তো আসলে প্রথম কর্মজীবন ছিল 1995 সালে শুরু। দ্বিতীয় ধাপে আমি 2004 সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি। তো ওখানে আমার শিক্ষাগুরু আছেন প্রফেসর ডক্টর এম এ খালেক মিয়া, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওই স্বপ্নের বীজগুলো কিন্তু উনি আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। আচ্ছা। এই যে টিম ওয়ার্ক করা, আমরা সাধারণত যে চালের ভাত খাই, আগে মোটা চালের ভাত খাবে, আমরা এখন শৌখিন হয়ে গেছি, আমরা কিন্তু এখন চিকন চালের ভাত খেতে পছন্দ করি। আর তার সাথে যদি একটু সুগন্ধ থাকে তাহলে কেমন হয় তাহলে তো জিনিসটা কথাই বলে। নেই। তো সেই উদ্দেশ্যটা সামনে রেখে যে আমরা ভাত খাবো, তার সাথে সুগন্ধ থাকবে, তার সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জিঙ্ক আর আয়রনের পরিমাণটা বেশি লাগবে। সেটারও একটা উদ্দেশ্য আছে। এখনো তো প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক পরিবার আছে
সারাদিন শেষে অন্তত এক মুঠ ভাত তারা লবণ দিয়ে খায়। তো সেই ভাতটাতে যদি জিঙ্ক আয়রনের পরিমাণ বেশি থাকে, ছোট বাচ্চা, মহিলারা, তাদের কিন্তু যে পুষ্টির অভাবটা, সে পুষ্টির অভাবটা কিন্তু পূরণ হবে। তো সেই জিনিসগুলো সামনে রেখে আমরা চিকন ধান, সুগন্ধযুক্ত এবং সাথে যে নিউট্রিয়েন্টগুলো আছে তার পরিমাণ যাতে বেশি থাকে, সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা কিন্তু ধান গবেষণার কাজটা শুরু করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম সুগন্ধি হাইব্রিড ধান নামে একটা জাত প্রথমে দিয়েছেন। তার পরবর্তীতে আমরা আরো 2টি জাত দিয়েছি। একটা হচ্ছে বিউ ধান 2, তাও আমাদের চিকন ধান। আর বর্তমানে একটা আমাদের রিলিজ হয়েছে ভ্যারাইটি, যে জিএইউ ধান 3, যেটা সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটি এবং সেটাতে জিঙ্কের পরিমাণ খুব বেশি আছে। আমরা তো শুধু চাই যে আমি খাবো তা না, আমরা তো বিদেশেও দিতে চাই। ম্যাডাম, এইটা কিভাবে সম্ভব যে ধানের মধ্যে জিঙ্ক এবং আয়রনের পরিমাণটা বাড়ানো? সেটা সম্ভব হয়েছে, আমরা কিন্তু বিভিন্ন জার্মপ্লাজম কালেক্ট করেছি সারা বাংলাদেশ থেকে। আনাচে কানাচে অনেক জাত আছে, যেমন আমরা জানি না। আগের দিনে বলতো কি যে বাচ্চার পেট খারাপ, ওই চালের ধান একটু জাউ রান্না করে খাওয়াই দাও, কিন্তু মানুষ তখন জানতো না ওটাতে জিঙ্ক আছে। আমরা সেই ধানগুলো 100 অ্যারোমেটিক রাইস আমরা কালেক্ট করে সেগুলো টেস্ট করে দেখেছি, সেতে জিঙ্ক আয়রনের পরিমাণটা কেমন আছে, কোনটাই কেমন। কিন্তু ইল্ডটা তো কম। তো আমাকে তো ইল্ড তো আগে তো আমাকে ইল্ড বেশি দিতে হবে, তারপরে বাকিগুলো। তো সেই হিসেবে আমরা বিভিন্ন ক্রস কম্বিনেশন করেছি, বিভিন্ন টেস্ট করে দেখেছি, ট্রায়াল করে দেখেছি। বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের সাথেও আমরা ট্রায়াল দিয়েছি। দেখার পর দেখেছি যে না, এটা যেমন চিকন, তেমন লম্বা, তেমন সুগন্ধি, তার চাইতে ওদের জিঙ্কের পরিমাণটা বেশি আছে, পুষ্টি উপাদানও বেশি। তো সেই দিকগুলো খেয়াল রেখে আমরা এই গবেষণার দিকে আগাচ্ছি। ইতিমধ্যে তো আমাদের 3টা ভ্যারাইটি চলে এসেছে, আরো অনেক ভ্যারাইটি আমরা দিতে যাচ্ছি হাওয়ার এলাকার জন্য। আগাম, যেটা যাতে বন্যা আসার আগে বা পানি ওঠার আগে হারভেস্ট করতে পারে, সেদিকেও আমরা আগাচ্ছি। ম্যাডাম, কত সময় লাগে একটা ধান এই যে উদ্ভাবনের পিছনে? আমরা তো প্রথমে জার্মপ্লাজম গুলো কালেক্ট করি, এগুলোকে টেস্ট করে দেখি, ওদের মধ্যে অল পসিবল কম্বিনেশন আমরা ক্রস করি। তারপরে যে বীজটা আসে, সেই বীজটাকে আমরা লাগাই দেখি, তারপরে আমরা সিলেকশনে যাই। 7-8 বছর তো লেগেই যায় এই জায়গায়। তারপরের বর্তী যে সময়টা, সেটা আমার উদ্ভাবনের জন্য 7-8 বছর লেগে যায়, বা 6-7 বছর যাই লাগে। তারপরে যেতে হয় আমাকে ফার্মার্স ফিল্ডে ট্রায়াল দেয়। আমার আলটিমেটলি তো আমি কৃষকের ভালো চাই। কৃষি প্রধান এই দেশে, কৃষকের ভাগ্যের উন্নয়ন করাই তো কিন্তু আমাদের প্রধান কাজ। তখন কৃষকদেরকে যে আমরা মাঠে দেখি কি অবস্থা, কৃষকদের ফিডব্যাকটা নেই, তারপরে আমরা এসসিএতে অ্যাপ্লাই করি। ওনারা দেখিয়ে যে ডাস্ট টেস্ট করে যে ইউনিফর্ম আছে কিনা, ডিস্টিং কিনা, অন্যটার চাইতে এটা আসলে আলাদা কিনা, এই টেস্টগুলো ওনারা দেখে তারপরে ওনারা সারা বাংলাদেশের 10টা জোনে ওনারা কিন্তু এটাকে ট্রায়াল দেন। দেওয়ার পর ওনারা দেখেন কেমন পারফরমেন্স করে, তারপরে আমরা যে টেকনিক্যাল কমিটিতে অ্যাপ্লাই করি। টেকনিক্যাল কমিটি একটা উচ্চ মানের একটা কমিটি বাংলাদেশে, তারা এটা যাচাই করে দেখেন যে আসলে পারফেক্ট কিনা। হ্যাঁ, তারপরে ন্যাশনাল সিড বোর্ডে অ্যাপ্লাই করার পর ওনারা সার্টিফিকেট। তার মানে বলা যায় যে একটা ধানের জাত উদ্ভাবনে 12 থেকে 13 বছর, এক বছরের বেশি, এক যুগের বেশি সময় লাগে। তারপরে এটা পপুলারাইজ করার জন্য ফার্মার্সদের মধ্যে আমরা ট্রায়াল দিই বিভিন্ন সিড কোম্পানির মাধ্যমে। সেটা কি ম্যাডাম ফ্রিতে বা বিনামূল্যে করে থাকেন ফার্মার্সদের মধ্যে? যে হ্যাঁ, ওটা আমরা বিনামূল্যেই করে থাকি। আচ্ছা আচ্ছা। ম্যাম, বাংলাদেশের ধান গবেষণায় এটা আমি একটা মাইল ফলক বলবো, যে কাজটি আপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং আমাদের সৌভাগ্য হচ্ছে আপনার কাছ থেকে বিষয়টি জানার। আসলে এটার মূল উদ্দেশ্য কি ছিল? যে ধানের উৎপাদন বৃদ্ধি নাকি পুষ্টির মান বৃদ্ধি করা? উদ্দেশ্য কিন্তু অনেকগুলো। ধানের মানটা বৃদ্ধি করা, পুষ্টির মান বাড়ানো, তার সাথে সাথে বৈদেশিক মুদ্রা অর্জন করা। আপনি দেখেন জেসমিন ধান নামে আমরা চাল শপিং মলগুলোতে কত দামে কিনে, আর আমার দেশের এই ধান যদি আমি আরো 3 ভাগের 1 ভাগ দামে যদি পাই, আমরা লাভবান হব। আর বাইরে যদি এটা আমরা রপ্তানি করতে পারি, তাহলে অনেক বৈদেশিক মুদ্রা পাবো। আমার ইকোনমিক রিটার্নও যেমন আসবে, আমার কৃষকরাও লাভবান হবে, আমার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আচ্ছা, এই যে আপনাদের লক্ষ্য, এই লক্ষ্যের ক্ষেত্রে আসলে জানতে চাইবো যে আশাবাদী কতটা, বা কতটুকু আসলে সাকসেসফুল হয়েছেন? আমরা তো বলবো যে আমরা সাকসেসফুল হয়েছি, মানে আমরা তো বিভিন্ন অঞ্চলে সেটাকে আবার দিয়েছি কৃষকদেরকে করার জন্য। যেহেতু আর্লি ম্যাটেরিয়াল এবং এত সুগন্ধযুক্ত, কৃষকরা ভালো রেসপন্স করছেন। তাছাড়া বিভিন্ন সিড কোম্পানিগুলোকে আমরা বিভিন্ন সিড কোম্পানির মাধ্যমে আমাদেরকে যেতে হবে। আমরা তো ভ্যারাইটি ডেভেলপ করা পর্যন্তই
তারপরে এটা ডিসিমিনেশন করার দায়িত্ব থাকে ডিএই, তারপরে আমাদের বিভিন্ন সিড কোম্পানি আমাদের সাথে এসেছেন, তাদেরকে আমরা বীজ দিয়েছি, তারা সেটা সিড প্রোডাকশন করে তারপরে কৃষকদের মাঝে ছড়িয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ওই বিষয়গুলো আসলে পরবর্তী স্টেপগুলো stage-এ, হ্যাঁ। ওটা অন্য কোম্পানি বা অর্গানাইজেশনের ওখানে আমরা দিই সিড কোম্পানিকে, আপনারা বীজ উৎপাদন করেন, বুঝেছি। করে কৃষকদের মাঝে সেটা হ্যাঁ হ্যাঁ, ওইটা বিক্রি তাদের করেন। দায়িত্ব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই জাতগুলো কি আসলে ম্যাম দেশের অপুষ্টি এবং রক্ত স্বল্পতা সেটা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে? অবশ্যই রাখছে, কারণ যেহেতু জিঙ্ক আয়রনের অভাবে কিন্তু অনেক মহিলার পুষ্টিহীনতায় ভুগে, অনেক বাচ্চা শিশুর, খর্বাকৃতির হয়, তাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয় না ভালো। সে বাচ্চাটা থেকে ছোটবেলায় যে আপনি খিচুড়িটা খাওয়ান, এই চালটা দিয়ে শুরু করলে তাহলে তার এই জিঙ্কের অভাবটা পূরণ হয়ে যাবে। গর্ভবতী মহিলারা যদি খায় তাহলে তাদের আয়রনের অভাবটা পূরণ হবে। তার সাথে সাথে আমি বলি যে এই যে আমাদের এই যে ধানটা আছে সেটা সুগন্ধের জন্য সবাই খেতে চাবে আর কি। হ্যাঁ, আপনার টেবিল রাইস হিসাবেও যেমন আপনি খেতে পারেন, আপনি খিচুড়ি পোলাও রান্না করেও খেতে পারেন। তো পুষ্টি দূর করার জন্যই কিন্তু আমরা যে আপনি বলছেন রক্ত স্বল্পতা, তারপরে যে মানুষের ব্রেনের ডেভেলপমেন্ট, খাটো হয়ে যাওয়া, এগুলো রোধ করার জন্যই কিন্তু দারুণ, কারণ আমরা দিন শেষে মাছে ভাতে বাঙালি, ভাতটাই আমাদের প্রধান খাবার। খাদ্য। আর তাছাড়া আমরা খাদ্য তো স্বয়ংসম্পূর্ণ, তার সাথে আমার কোয়ালিটির দিকে যেতে হবে, আমার বায়োফর্টিফাইড ক্রপ ডেভেলপ করতে হবে, আমার নিউট্রিশন কোয়ালিটি গুলো দেখতে হবে। আমি একটা ফল খাবো কিন্তু সেই ফলটাতে যেন সব উপাদান থাকে। আমি এক মুঠ ভাত খাবো, সেই ভাতের যেন সব উপাদান থাকে। ভুট্টা, ধান, পরবর্তীতে আমরা যেটা জেনেছি সবজি এবং ফল, তার মধ্যে পেঁপের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে আপনি এগিয়েছেন। একটু শুনি পেঁপের গল্প। পেঁপে তো যেমন কাঁচা খাওয়া যায়, পাকা ফল হিসাবেও খাওয়া যায়। সবাই বলে যে গ্যাস্ট্রিকের ওষুধ খুলে পেঁপে সিদ্ধ খেতে হবে। আর আগে তো একটা প্রবাদ বাক্য ছিলই যে বাড়ির পাশে একটা পেঁপে গাছ থাকলে ডাক্তার দূরে থাকবে। আচ্ছা। তো আমাদের দেশের কৃষকরা কিন্তু পেঁপে চাষ করতেন, কিন্তু বাইরে থেকে বীজ নিয়ে এসে করতেন, সেটা খুবই এক্সপেন্সিভ ছিল। এখানে সমস্যাটা কি ছিল যে 3টা করে চারা লাগাইতে হতো প্রতি পিঠে। দেখা গেল যে গাছ যখন বড় হয়, ফুল আসে, তখন গেল 3টাই পুরুষ গাছ। হ্যাঁ, তাহলে আপনার কৃষকের মাথায় হাত পড়বে না বলে? আমাদের তো কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে, আমরা বাঁচবো, আমাদের অর্থনীতি বাঁচবে। তো আমাদের যে আমি বললাম যে আমার শিক্ষাগুরু প্রফেসর ডক্টর এম এ খালেক মিয়া স্যার, উনিও আমাদেরকে এই স্বপ্নটা দেখিয়ে বাস্তবায়ন করার পথে এগিয়ে নিয়ে গিয়েছেন যে একটা গাছই লাগাবে, সেটাতেই ফল ধরবে, তাহলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে না। আচ্ছা। সেই হিসাবে আমরা কাজ শুরু করলাম। আমরা দেশীয় জার্মপ্লাজম নিয়ে আমরা আসলে কাজ করলাম। কাজ করার পর আমরা এ পর্যন্ত আমরা 4টা ভ্যারাইটি কিন্তু রিলিজ করেছি, যে বিও পাপায়া 1, 2, 3 and 4। 4টারই 4 ধরনের বৈশিষ্ট্য আছে। তো আমরা চাচ্ছিলাম যে কৃষক কাঁচা ফল যেমন বিক্রি করবে, পাকা ফলও বিক্রি করবে, এবং পাকা ফলটার মধ্যে তার নিউট্রিয়েন্ট এমনভাবে থাকবে যে দৈনিক যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাবে তার। তো এইসব আঙ্গিকে আমরা কাজ শুরু করি। তো আমাদের পেঁপেটা কিন্তু আল্লাহর রহমতে প্রতিটা গাছই ফল ধরে। কৃষক একটি করে চারাই পিঠে লাগায় এবং ওই একটি চারাতেই ফল ধরে। সেভাবেই আমরা গবেষণাটা করেছি। করার পরে এখন দেখেন এইটা আমরা সিড কোম্পানিকে দিয়েছি, তারা এটা বীজ উৎপাদন করে বাজারে টপলেডি নামে কৃষকদের মাঝে এটা বিক্রি করছে, এবং সেটা খুবই পপুলার। এবং এটার বাস্তব প্রমাণ আমরা ম্যাডাম এখন দেখতে পাই। একটা সময় আমি দেখেছি 2000-এর দশকে পেঁপে কখনোই রাস্তায় বিক্রি হতো না। এখন পেঁপে এত বেশি আসলে উৎপন্ন হয় যে আমরা যে কোনো জায়গায় এখন পেঁপে দেখি বিক্রি হচ্ছে, পাকা পেঁপে মানুষ খুব সাধ্যের মধ্যে কিনে খেতে পারছে, এবং সেটার অবদান আসলে আপনাদের। আসলে এটা অবদান আসলে কৃষিবিদদের, আমি বলবো যে প্রজননবিদ যারা আমরা পেঁপে নিয়ে কাজ করছি। তো এটা ধরে রাখাটাও কিন্তু অনেক কঠিন, কারণ পেঁপের ব্রিডিং আর অন্য ক্রপের ব্রিডিং কিন্তু একরকম না। প্রতি বছরই এটাকে পিউরিফাই করে তারপরে বীজটা কৃষকদেরকে দিতে হয়। তো টপলেটি তো এখন বাজারে প্রচুর চলছে, এবং কৃষক প্রচুর লাভবান হচ্ছেন, একদম গোড়া থেকে আগা পর্যন্ত আপনার ফল ধরবে। ফলগুলো খুবই মিষ্ট থাকে। পরবর্তীতে আমরা আরো 3টা জাত দিয়েছি, সেটারও বীজ প্রক্রিয়াজাতকরণ চলছে, হয়তো কিছুদিনের মধ্যে সেগুলোও বাজারে ভরে যাবে। একটা আমরা লাল পেঁপে, যেটা আপনারা থাইল্যান্ডের একটা পেঁপে আছে, কিন্তু আমরা দেশীয় ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেই পেঁপেটা তৈরি করেছি, যেটাতে দেশীয় ফ্লেভার, দেশের পেঁপের ফ্লেভার আছে, এবং পুষ্টিগুণ সম্পৃক্ত। যত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার দরকার
যতটা আপনার বডির জন্য দরকার একজন মানুষের জন্য, এই ফলগুলোতে প্রচুর পরিমাণে সেটা আছে। সেটা আমরা টেস্ট চমৎকার। করে বিভিন্নভাবে দেখেছি। তাছাড়া এটাগুলো ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু আছে, হয়তো অদূর ভবিষ্যতে সেটাও কাজে লাগবে। আমরাও এই সেটাই পেঁপের চাই। কস্ট যেটা আমরা বলি, কাঁচা পেঁপের যে কস্টটা, সেটা দিয়ে কিন্তু বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয়। স্কিন কেয়ার হ্যাঁ। প্রোডাক্ট ছাড়াও আপনার যে ব্যান্ডেজটা করেন, হ্যাঁ, ব্যান্ডেজের যে আচ্ছা আচ্ছা পাউডারটা আপনার লাগানো হয় সেখানে, সেটাও কিন্তু এই পেঁপের রস থেকেই হয়। তো চমৎকার। সেগুলো নিয়েও আমরা গবেষণা করছি এখন। আশা করি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আমরা যোগাযোগ করে সেটাও আমরা ছড়িয়ে দিব। আর এসব ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আসলে জার্মপ্লাজমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনি কত দেশীয় ম্যাটেরিয়াল জোগাড় করতে পারলেন। এখন দেখেন বিদেশি যত দামি পেঁপের বীজ কিনে, আমাদের 1/3 দামে কিন্তু আমাদের পেঁপের বীজ দেশে বিক্রি হচ্ছে, আমাদের নিজস্ব জার্মপ্লাজম দিয়ে তৈরি। আর এই জার্মপ্লাজমটা সংরক্ষণের ক্ষেত্রেও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এই যে আপনারা কাজ করে যাচ্ছেন, এই কাজগুলো আসলে আমরা এখানে বসে যত সহজে গল্পগুলো শুনছি, তত সহজ মোটেই না, অনেক কঠিন একটা পথ পাড়ি দিচ্ছেন। আমি জানতে চাইবো যে এ ধরনের গবেষণার জন্য একটা তহবিলের দরকার হয়, এবং সেটা বেশ বড় অ্যামাউন্টে, এবং নানা ধরনের প্রশাসনিক জটিলতা থাকে। এই দুটো জায়গায় যদি আপনার থেকে আমরা জানি। যে কোনো কাজ করার জন্যই তো একটা তহবিল লাগে। তো সব জায়গায় কাজ করাটা কিন্তু, আমি যত সহজে গল্পগুলো বলছি, জি। তত কখনোই সহজে এত কিন্তু আমি সহজ কাজটা ছিল না। করে আসতে একদমই পারিনি, না। বা আমার টিমও কিন্তু অত সহজে কাজগুলো, হ্যাঁ এই প্রতিবন্ধকগুলো থাকে। আমি বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করি, বিভিন্ন জায়গায় প্রজেক্ট দিই, সেই প্রজেক্টগুলো থেকে অপ্রতুল থাকলেও আমরা গায়ে খাটি, সময় দিই, সবকিছু মিলে প্রতিবন্ধকতা সব জায়গায় আছে। আমি বলি না এক একটা যুদ্ধক্ষেত্র, আর একজন মহিলার জন্য সেটা কিন্তু আরো বেশি বড় যুদ্ধক্ষেত্র। তো সেগুলো ওভারকাম করে আসতে পারাটাই হলো সবচেয়ে বড়। সেই যুদ্ধক্ষেত্রটাতে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি, এবং সেই জটিলতাগুলো আছে, এখনো আছে। যে আপনি হয়তো বুঝবেন না পেঁপের ব্রিডিংটা করা কতটা কঠিন, আবার একজন প্রজননবিদ কিন্তু বুঝবে যে এটা করাটা আসলেই এত সহজ জিনিস না। তো সেই ক্ষেত্রগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হয়। আচ্ছা। অনেক সময় অনেক কিছু নিজের ভিতরেই আমরা জমা রাখি, বাকিটা আমরা চেষ্টা করি, আমাদের ছাত্ররা চেষ্টা করে, আমার কলিগরা চেষ্টা করি, আর সবাই বলবো যে পরিশেষে দিন শেষে সবার সহযোগিতায় আমরা এগিয়ে এই যাচ্ছি। কারণে হয়তো আমরা বাস্তবে তার প্রমাণগুলো পাই। এবং মাসুক, যারা আসলে এত কঠোর পরিশ্রম করে কাজ করে, তাদের কাজের স্বীকৃতি সবসময় দেয় সৃষ্টিকর্তা বা আশেপাশের মানুষ, এবং ম্যাডামও সেটাই পেয়েছেন। তোমার আমি কাছ যে থেকে জার্মপ্লাজমের শুনতে কথা চাই। বললাম না, হ্যাঁ, একদমই তাই ম্যাম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে জয়ী অ্যাওয়ার্ড পেয়েছে 2021 সালে জেরেন ম্যাম। এই যে জয়ী অ্যাওয়ার্ড পেলেন, এত পরিশ্রম, এত আসলে কি বলবো, অতৃপ্তি তো থাকেই কিছু সব কাজেই। তো এত কিছুর পরে প্রাপ্তিটা কেমন ছিল, প্রাপ্তির আনন্দটা কেমন ছিল? দেখেন জীবনের অনেক স্তরে তো অনেক পুরস্কার পেয়েছি, ছোটবেলা থেকে অনেক পুরস্কার পেয়েছি, সেগুলোর আনন্দ ছিল অন্যরকম। জি। কিন্তু এই বয়সে এসে, মানে এই বয়সে এসে একটা পুরস্কার পাওয়া, সেটা কিন্তু জীবনের অনেক বড় পাওয়া। একদম। মানে মনে হয় না, কখনো ভাবি নাই জীবনে এই স্তরে এসে এরকম ভাবে কেউ সম্মানিত করবে। তো কোনো একটা সম্মান পেলে তো নিজের কাছে খুবই ভালো লাগে। আর তাছাড়া আমরা কিন্তু শুধুমাত্র জাত উন্নয়নের কাজই করছি না, আমাদের কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে, তাদের থিসিসগুলো করছে, ওরাও অক্লান্ত পরিশ্রম করছে। তার সাথে সাথে আমরা বাংলাদেশের আনাচে কানাচে যত জার্মপ্লাজম আছে সেগুলো কিন্তু কালেক্ট করার জন্য আমরা টাকা যেমন ব্যাংকে গচ্ছিত রাখে, আমরা সেই জার্মপ্লাজমগুলো জিন ব্যাংকে গচ্ছিত রাখি। তো সেরকম আমরা সিড জিন ব্যাংক তৈরি করেছি, আমরা লিভিং জিন ব্যাংক তৈরি করেছি। লিভিং ম্যাটেরিয়াল এখন যত ধরনের আমাদের ইন্ডিজেনাস যে ম্যাটেরিয়ালগুলো পাওয়া যাবে এক্সোটিক, আমরা কিন্তু সেই লিভিং জিন ব্যাংকে আমরা লাগাচ্ছি। আবার আমাদের বীজগুলো আমরা সিড জিন ব্যাংকে আমরা রাখছি, যাতে আমার প্রয়োজনে আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারি। বাহ, দারুণ। যেহেতু পুরস্কারের কথা বলছিলাম, আমি আরেকটা ছোট্ট করে একটু উল্লেখ করবো। ম্যাডাম রিসেন্টলি একটা বড় একটা অ্যাওয়ার্ডে আপনি নমিনেশন পেয়েছেন, একটু যদি আপনার মুখ থেকে শুনি। কাজ যখন আমরা করি আসলে চিন্তা করি না যে এটার জন্য আমার অ্যাওয়ার্ড আসবে বা কি, কিন্তু আমরা যখন কাজ করি শুধু চিন্তা করি কৃষকের কথা, যে কৃষককে আমি কত ভালো জিনিসটা দিতে পারবো। সেটার জন্য তো মাঠে ঘাটে ল্যাবে সব জায়গায় আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তারপরেও দিন শেষে আমি বলবো কি, জীবনের শেষ প্রান্তে তো চলে আসছে, এত কিছু সামলিয়ে আবার যদি কেউ বলে যে আপনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, আপনাকে নমিনেশন দেওয়া হলো, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আমি বিটিআই দ্য ডেইলি স্টার, স্টেলার ওম্যান
ইন এগ্রিকালচার ক্যাটাগরিতে আমাকে নমিনেশন দিয়েছেন ওনারা। দ্য স্টেলার ওমেন ইন এগ্রিকালচার। তো এটা তো অবশ্যই ভালো লাগার ব্যাপার, কারণ এখন তো আমার সংসার আছে, আমার ছেলে পেলে, আমার বৌমা, আমার নাতিন, সবাই জানতে পারছে, আমার আত্মীয় স্বজন, যে আমি কি কাজ করছি, যার জন্য আমি একটা সম্মানিত হচ্ছি। তাছাড়া দেশের জন্য যেতটুকু করতে পারলাম জীবনে এসে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। ম্যাডাম, বিজ্ঞানীর নামটা শুনলেই না অন্যরকম জিনিস মনে হয়। মানে বিজ্ঞানী ওয়ার্ডটাই এত ওয়েটফুল, এত ভারী, এত ভারিক্কি একটা ওয়ার্ড। আপনার নামের সঙ্গে বিজ্ঞানী আছে, সেই ছোটবেলার কুমিল্লার মেয়ে আজকে ঢাকার এত বড় একজন বিজ্ঞানী। কেমন অনুভূতি হয় জীবনে? আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তো গিয়েছেন, তারপরেও একটু ছোট্ট করে শুনতে চাই। এবং তার মধ্যে একজন নারী বিজ্ঞানী। তো না, বিজ্ঞানী। আবেগের কথা চলে আসে, যে কষ্টের দিনগুলো আমি আর মনে করতে চাই না। পরিবারকেও সেরকম ভাবে সময় দিতে পারিনি, তবে আমার পরিবার অনেক সাপোর্টিভ ছিল। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমার 2 ছেলে আমাকে সারাক্ষণই সাপোর্ট দিয়েছে, না হয়তো আমি এতদূর আগাতে পারতাম না। আর আমিও বলি যে বাবা একটু সময় কম দিই, কিন্তু দেশের মানুষের জন্য তো আমার কিছু করা উচিত। আমি যেটা জানি এটা যদি আমি মানুষের 10 ধারে দিয়ে দিতে পারি, সেটাই তো আমার জন্য অনেক বড় সাফল্য। সেটার জন্য তোমরাও একদিন গর্ববোধ করবে। এই যে গতকালকে একজন কৃষক আমাকে ফোন করেছিলেন পেঁপের বীজের জন্য, উনি বলছেন যে মা, তোমার জন্য না আমি অনেক দোয়া করি। জীবনে এইটা তো অনেক বড় পাওয়া। তো সেই দিনগুলো থেকে আমি সে ছোট্ট আইভি, আজকে ডক্টর আইভি, আর আপনারা আমাদেরকে ডেকেছেন এমন একটা অনুষ্ঠানে। ম্যাডাম, আপনি বিজ্ঞানী আইভি। আমি বিজ্ঞানী হতে চেষ্টা করছি, এখনো অনেক ধরনের কাজ আমার আরো করা বাকি। বিজ্ঞানের ছাত্রী হিসাবে, কৃষি বিজ্ঞানে থাকা হিসাবে আমার যতটুকু চেষ্টা, কৃষকদের জন্য আমরা সেটা চেষ্টা করছি, আমার ছাত্রছাত্রীদের জন্য চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করছি, দেশ ও দশের জন্য চেষ্টা করছি। আশা করি আগামীতে ভালো আরো কিছু করবো। এই যে এই চেষ্টাগুলো ম্যাম, এই চেষ্টাগুলো আপনাকে সমৃদ্ধ করেছে অভিজ্ঞ। আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভবিষ্যৎ কি দেখছেন আপনাদের এই প্রচেষ্টার, এই গবেষণার, কৃষি গবেষণার? মানুষ তো স্বপ্ন দেখে না, অবশ্যই স্বপ্ন না থাকলে তো বিজ্ঞানী হতে পারবো না, যে আমি এমন একটা জিনিস দেখবো, ওখানে এমন একটা কিছু হবে যেটার জন্য আমার সামনের দিনগুলো, আমার কৃষকরা, আমার দেশের মানুষ অন্তত দুমুঠো খাবার খেয়ে বাঁচতে পারবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। হ্যাঁ, গবেষণাগুলো আমরা সেদিকেই নিতে চাচ্ছি। যেমন দেখেন, ক্লাইমেট দ্রুত চেঞ্জ হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আমার ক্রপের কিন্তু প্যাটার্নের কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যারা মাঠে থাকি তারা দেখি যে ফুলটা আজকে পলিনেশন করে আসলাম, কালকে যে দেখলাম যে বৃষ্টি ঝড় এটা নাই। যে ফুলটা থেকে আপনি পোলেন নেবেন, দেখা গেল যে খরায় সে পোলেনটা আপনার মরে গেছে। তো সেই পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খেয়ে চলার মতো আমরা বিভিন্ন ক্রপিং প্যাটার্নে ফিট করে এই ধরনের বিভিন্ন শস্য আমরা আসলে তৈরি করতে চাচ্ছি, আপামর জনতার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা তারা পুষ্টির অভাবে না ভোগে, তারা যেন কৃষির দিকে বেশি ধাবমান হয়। কৃষি তো শুধু একটা ছোট সেক্টর না, যে আমি শুধু মাঠেই থাকলাম সেটাই কৃষি না। বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, কৃষিতে একটা বেসিক ডিগ্রি নেওয়ার পর কোন দিকে না দরজা খোলা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন, বায়োটেকনোলজি বলেন, এনভায়রনমেন্টাল সায়েন্স বলেন, কোথায় নাই কৃষি? সব জায়গায় আছে। সব কিছুর সমন্বয়েই তো আমাদেরকে চলতে হবে। তাই আমরা চাচ্ছি আমাদের ক্রপগুলোকে এই যে পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে উন্নত জাত আবিষ্কারের দিকে ধাবিত করার জন্য। চমৎকার, চমৎকার ম্যাম। এবং পুরো সময় আপনার গল্প শুনে আসলে আমরা সহ রাঙা সকালের দর্শকরা সমৃদ্ধ হয়েছে। যদি তাদেরকে কিছু বলার থাকে। আপনাদেরকে ধন্যবাদ, এরকম একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা সকালে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি আমার অসংখ্য ছাত্রছাত্রী, গুণগ্রাহী, বন্ধু বান্ধব, সহকর্মী সহ কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই, কৃষিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষি প্রধান বাংলাদেশে আরও উন্নয়নের দিকে ধাবিত হবে। পরবর্তীত এবং পরিবর্তিত এই জলবায়ুর প্রভাব থেকে আমরা বেরিয়ে আসব। আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখব। আমাদের চারিদিকে যারা আছেন তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ভালো করার চেষ্টা করবেন এবং যুদ্ধক্ষেত্রটা পার হওয়ার মতো মনোবল নিয়ে সামনে এগোতে হবে। থেমে থাকা যাবে না। সাফল্য আপনার
দ্বার প্রান্তে একদিন না একদিন সে সাফল্য আপনাকে ছুবে। অনেক ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। জি, আমার খুবই ভালো লাগলো, আপনারা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি ভবিষ্যতে কোনো এক সময় কোনো এক জায়গায় হয়তো দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।